বাংলাদেশে এইটা এখন রপ্ত করে উঠতে পারে নাই। তার মানে এই না যে আপনাদেরকে ইচ্ছা করে কেউ বাধা প্রদান কিংবা সেবা প্রদানে অপরাগ কিংবা সেবা প্রদানে অনাগ্রহ, তা না। এটা হচ্ছে আপনি যখন ওই পরিবেশে যাওয়ার পর অ্যাডজাস্ট হওয়ার জন্য কিছুটা আপনার কাছে বেমানান লাগতেছে। তাছাড়া আমি এটা অস্বীকার করব না, আমাদের বাংলাদেশে এয়ারপোর্ট থেকে বেরোনোর পর সিকিউরিটি কিছুটা আগে খারাপ ছিল। বর্তমানে আমি আমার দর্শক ভাইদেরকে বলি, বর্তমানে আমরা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অনেক নিয়ম কানুন খুব শক্তভাবে পরিলক্ষিত এবং বিরাজমান। যেমন এখন ইমিগ্রেশনে সব তো এমআরপি পাসপোর্ট, মেশিন রিডেবল পাসপোর্ট, আপনার পাসপোর্ট বার করে টাচ করে ইনফরমেশনগুলো চলে আসে। তারপর আবার বেল্টে বেল্ট নাম্বার উল্লেখ থাকে, আপনি সেই জায়গায় মাল নিয়ে যাচ্ছেন। গ্রিন চ্যানেল, রেড চ্যানেল উল্লেখিত। এয়ারপোর্টের ভিতর অনেকগুলো বুথই আছে, মানি এক্সচেঞ্জ থেকে ধরে। আবার এয়ারপোর্টের ভিতরে আমরা ভিআইপি প্রটোকল দিয়ে থাকি। এয়ারপোর্টের ভিতরে মিট অ্যান্ড গ্রিট সার্ভিসও আছে। এগুলো সবগুলি বিরাজমান। আমি প্রবাসী ভাইদেরকে বলবো যে ওনারা যাতে এই ভয়টুকু না পায় যে আমাদের বাংলাদেশ সেফ এবং সিকিউর না। এই জিনিসটুকু আমার বোধ হয় সঠিক, আমি মনে করি না সঠিক নাও। এর প্রমাণ হিসেবে যদি আপনি সাংবাদিক মানুষ, আপনি যদি অতি ক্ষুদ্র অল্প সময়ের মধ্যে যদি গিয়ে থাকেন কিংবা আগামীতে যাওয়ার কোনো পরিকল্পনা থাকে, আপনি তখন সূক্ষ্মভাবে একটু পর্যবেক্ষণ করবেন যে আমাদের এয়ারপোর্ট কি চমৎকারভাবে বর্তমানে কি চমৎকার অবস্থান বিরাজ করে। শুধু তাই না, আপনি এয়ারপোর্টে অনেকগুলো আনসার রয়েছে যারা বাইরের থেকে কোনো ব্রোকার এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারবে না, যেটা কাস্টম ইমিগ্রেশন শেষ করার পর যখন যাত্রী গাড়ির জন্য অপেক্ষা করে সেই জায়গায় কোনো ব্রোকার আসতে পারবে না। এখন আপনি নিজের গাড়ি আসবে, গাড়িতে উঠবে কিংবা ট্যাক্সি, এয়ারপোর্টের ভিতরে কিন্তু ট্যাক্সি সার্ভিসও আছে, প্রিপেড ট্যাক্সি সার্ভিস। আপনি দূরত্ব যদি ফিক্স করাতে চার্ট আছে, আপনি দূরত্ব যদি টাকা দিবেন, আপনাকে গাড়ির নাম্বার, ড্রাইভারের নাম্বার সহ আপনাকে রিসিট দিয়ে দিবে, আপনার মাল উঠবে। বোধ হয় ঢাকা এয়ারপোর্টে আগের চেয়ে এখন অনেক উন্নত। আসছে আপনার কাছে দেখি সম্ভবত কলার আছে লাইনে। কে আছে লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি সোহেব ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি যখন আপনি ভূমিকাতে যা বলছেন নাকি বাংলাদেশের রাজনৈতিক অবস্থা সম্পর্কে, আপনাকে জন্য ধন্যবাদ যে রিয়েল অবস্থা বলছেন, যে বাংলাদেশের মধ্যে মাথার মধ্যে যে পছন্দ হচ্ছে বাংলাদেশকে যে কোথায় নিয়ে যাবে আল্লাহ জানেন। প্রথম হইতেছে এরা এত ক্রিমিনাল মাইন্ডেড মনে করেন, জাতিকে কিভাবে মিসগাইড করবে এই চিন্তা এদের মধ্যে থাকে, এবং পরিকল্পিতভাবে বাংলাদেশের মানুষকে একে অন্য এটা হচ্ছে আপনাদের যে টপিক, এই যে মনে হয় ট্যুরিজম, এ ব্যাপারে আমি বলতে চাই, আমরা যখন ঢাকায় যাই, ঢাকা তো প্রথম এয়ারপোর্টে যাওয়ার পরে এই সমস্যা শুরু হয়ে যায়। আপনি টয়লেটে যাবেন, টয়লেটে যাওয়ার পরে দেখবেন এটা অপরিচ্ছন্ন, আপনি চিন্তাই করতে পারবেন না কি অবস্থা, এটা মেনটেন করা হয় না। মোস্ট অফ দিস টয়লেট ইজ আউট অফ অর্ডার। যখন আপনি ঢাকায় যাবেন, আপনি এই যে এয়ার পলিউশন যেটা, এটার জন্য আপনার নাক বন্ধ হয়ে যাবে, এইরকম অবস্থা, আপনার রুমাল দিতে হবে অথবা মানে অন্যরকম অবস্থা। সিলেটে যখন যাবেন, আপনি দেখবেন অত সুন্দর সুন্দর বিল্ডিং, আবার দেখবেন ড্রেইনে থেকে মাছি আসতেছে, গন্ধ আসতেছে, নাকে হাত দেওয়া লাগে, নাক বন্ধ করা লাগে হাত দিয়ে, এই যে অবস্থা। এরপরে আপনি যখন কমলাপুর যাবেন ঢাকায়, তখন দেখবেন বস্তির মধ্যে মানুষ বসবাস করতেছে, নিচে পানি, এর উপরেই বসবাস করতেছে। মানে আপনি চিন্তা করতে পারেন এটা একটা সভ্য সমাজ না অসভ্য সমাজ, আমরা কোথায় আছি। আপনি দেখেন বাংলাদেশ কিন্তু গরিব একটা রাষ্ট্র না। আমরা যে 8টা বিমান কিনছিলাম 1996 আমার মনে হয়, যে রাশিয়া থেকে MiG-29, এই জন্য খরচ হয়েছে $400 কোটি। আপনি দেখেন আমাদের মন্ত্রী মিনিস্টার দেশে আসে, তাদের তো শিকার অনেক কিছু আছে, এবং অনেক এদেশ থেকে ডিগ্রি নিচ্ছে অনেক মিনিস্টার আছে। কিন্তু এই 400 কোটি টাকা দিয়ে যদি মনে করেন এই যে কাউন্সিল হাউস করা যাইতো, তাইলে যে বস্তিবাসী যারা, এটা আমরা গিয়ে দেখার প্রয়োজন না যে মানুষ কি অমানবিক ভাবে থাকতেছে বাংলাদেশে। তো টোটাল অবস্থা চেঞ্জ, 100 বছর পিছনে আছে এখনো পর্যন্ত মেন্টালি, বুঝতে পারছেন? এই অবস্থা থেকে বেরিয়ে আসা দরকার আমি মনে হয়। আর বাংলাদেশের যদি এই যে আমি বললাম আপনাকে সার্বিক পরিস্থিতি,
রাজনৈতিক পরিস্থিতিটা যদি চেঞ্জ না হয়, বাংলাদেশে মানে দেখান না কেন কিছু যারা আমাদের ভালো পর্যায়ে আছে তাদের জন্য ফিউচারে সাধারণ মানুষ যারা আছে, মেজরিটি অফ পিপল দে আর লিভিং, আমি মনে করি তারা রিয়েলি তারা কিছু বলতে পারতেছে না, বাট এই যে আমরা বলি দুঃখে দুঃখে যায় মন আমাদের। তো আশা করি এ ব্যাপারে আমাদের যার যতটুকু সামর্থ্য আছে আমরা চেষ্টা করবো যাতে এই অবস্থা থেকে আমরা কে বের হয়ে আসতে পারি। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত রাখার জন্য। আপনি কি বলবেন ওনার? আমি এর আগেও আপনাকে উল্লেখ করেছিলাম যে সম্পূর্ণটাই হচ্ছে পরিবেশ অবস্থান, ভৌগোলিক অবস্থান এবং পরিবেশের অবস্থান পরিবর্তনের জন্য। এই ভাই আমার এই ভাই যে ভাই প্রশ্ন করেছেন ওনার বিনয়ের সাথে ওনাকে অশেষ ধন্যবাদ। উনি প্রত্যেকটা অসামঞ্জস্য কিন্তু বলেছেন আমাদের সাধ্য এবং যেটা আমাদের সাধ্যের বাইরে। উনি বলেছেন কমলাপুরের অবস্থানের কথা, ঠিক তেমন লন্ডনে উনি যে অবস্থান বসবাস করে গেছেন কমলাপুর তো লন্ডনের মতো হবে না। লন্ডন হচ্ছে সভ্যতার জনক, আর আমরা সর্বমত স্বাধীন 40 বছর, আর ইউকে স্বাধীন কয়েকশো বছর তো আমাদেরকে শাসন করছেন, 200 বছর তো আমাদেরকে শাসন করছেন। ওদের মতো তো সভ্য, ওদের মতো পরিষ্কার পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, চমৎকার বাতাস, চমৎকার পানি, এগুলো তো আমরা হবে না, বাস্তবতা মানতে হবে আমাদের। আমি আপনাকে বলি রফিকুজ্জামান ভাই, আমি এখানে প্রচুর নেতারা আসেন, বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার অনেকের আমি ইন্টারভিউ করেছি, এবং সবার কিন্তু কথা একটাই যে আমরা নৈরাশ্যবাদী না, আমরা আশাবাদী। হ্যাঁ, আশা এবং বিশ্বাস মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে, এটা আমরা জানি, আপনি জানেন, সবাই জানে। আশা এবং ভালোবাসা, দুটি নিয়েই তো মানুষ বেঁচে থাকে। তো এখন আমি যদি দিনের পর দিন, মাসের পর মাস আশা নিয়ে বসে থাকি, হ্যাঁ, উনি যেটি প্রশ্নকর্তা যেটি বলেছেন যে টয়লেট অপরিচ্ছন্ন, আপনি টয়লেটকে পরিষ্কার রাখার জন্য খুব একটা কষ্ট পেতে হবে না। একটু যদি আপনি খেয়াল করেন, একটু নজর দেন, আপনি হিথ্রোতে যে টয়লেটের যে অবস্থা, এবং ঢাকার টয়লেটের যে অবস্থা, ঢাকা এয়ারপোর্টের, আপনি একটু, এবার আপনার দেশে কবে যাচ্ছেন আপনি? আগামীকালকে। আপনি একটু মিলিয়ে নিয়েন। আপনি ট্যুরিজম ডেভেলপ করবেন, বাংলাদেশে আপনি ট্যুরিস্টদেরকে নিয়ে যাবেন। আপনার এয়ারপোর্ট, প্রথম তো একজন ট্যুরিস্ট যখন যাবে সে জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে ল্যান্ড করবে। সেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যদি টয়লেট অপরিষ্কার থাকে তাহলে এখানেই তো আপনি ব্যবসায়িকভাবে, যে আপনার কথা যথার্থই সত্য। হ্যাঁ, এই টয়লেট অপরিষ্কার করার জন্য সাধ্য কিংবা অর্থবিত্তর প্রয়োজন নেই। টয়লেটের জন্য আমার ঐতান্ত্রিক ইচ্ছা এবং আমার কর্তব্যটুকু সঠিকভাবে পালন করলেই টয়লেটটা পরিষ্কার থাকে। এটা আমি আপনার সাথে একমত। তাছাড়া আমার ভাই যে বললেন কমলাপুরের বস্তিবাসী কিংবা সদরঘাটের বস্তিবাসী, এইগুলো হচ্ছে আমাদের অতি ক্ষুদ্র দেশে 17 কোটি লোক বসবাস করি, এগুলো স্বীকার করে নিতে হবে। যেমন আপনি লন্ডনে ইস্ট লন্ডন আর ওয়েস্ট লন্ডন, সাউথ লন্ডন এক তো না, এক এক লোক। ওনার বক্তব্যতে আরেকটা চলে এসেছে যে 400 কোটি টাকা দিয়ে মিগ 29 কিনা হয়েছে, এবং সেই মিগ 29 কি হয়েছে আমি সেখানে যেতে যাচ্ছি না, আমরা জানি। হ্যাঁ, ব্যবসা, এই যে আগের কলার বলছেন না যে ব্যবসা ভালোই হয়, হ্যাঁ, দুর্নীতি এই জিনিসটা তো আমরা অস্বীকার করতে পারবো না। অস্বীকার করি না, কিন্তু এই যে বস্তিবাসী 400 কোটি টাকা কমলাপুরের বস্তিবাসীর পিছনে যদি খরচ করা হয় তাহলে আমার মনে হয় এখানে বস্তি থাকবে না। রাতারাতি তো রাজনীতিবিদরাও সৎ হবেন না, রাতারাতি বাংলাদেশও, ঢাকা শহর, লন্ডন হবেন না। তবে আমরা আশাবাদী। আপনি বললেন যে আশার কত থাকবো, আমরা কিন্তু আল্লাহ যেহেতু বাংলাদেশ আগাচ্ছে, আপনাদের ব্রিটিশ বাংলাদেশের অবদান, প্রবাসীদের অবদান, আমাদের আরএমজি, আমাদের ট্যুরিজম এবং আমাদের প্রাইভেট সেক্টর, এইগুলোর কারণে কিন্তু বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম কিন্তু $1,000 উপরে চলে গেছে। আল্লাহ যেহেতু আমরা কিন্তু আগাচ্ছি, আমাদের ডলারের বাংলাদেশি টাকা কিন্তু এক স্থিতিশীল আছে। আমরা নৈরাজ্যবাদী বা নেগেটিভ মাইন্ডের না। আপনার প্রশ্ন আসছে বোধহয়। হ্যাঁ, রফিকুজ্জামান ভাই, আমি আসছি আপনার কাছে। আমরা আরেকটি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট আরেকটি বিজ্ঞাপন বিরতিতে, এবং আমরা কথা বলছি বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে, এবং সেখানে ট্যুরিজম চলে এসেছে, এবং আপনারা যারা প্রশ্ন করছেন অত্যন্ত সুন্দর এবং যুক্তিসঙ্গত প্রশ্ন করছেন, এবং রফিকুজ্জামান ভাই চেষ্টা করছেন সেগুলোর
উত্তর দিতে। প্রিয় দর্শক, আমাদের ছেড়ে যাবেন না, আমরা আসছি বিজ্ঞাপন বিরতির পর। থ্যাংক ইউ।